দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। সন্তানকে সুস্থ রাখা বাবা মায়ের প্রথম দায়িত্ব। সঠিকভাবে এই দায়িত্ব পালন করলে হাসপাতালে দৌড়াতে হয় না। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ কথা বলবো শিশুর ভাইরাল জ্বর নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুক্লা সাহা। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপা, জ্বর শব্দটির সাথে আমরা সবাই খুব পরিচিত। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার জীবনে অন্তত একবার জ্বর হয়নি। আমরা অনেক সময় দেখা যায় ভাইরাল জ্বরেও আক্রান্ত হই। শিশুর এই ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়া নিয়ে যদি কিছু বলতেন। শিশুদের জ্বর প্রথমে জানতে হবে যে জ্বর আমরা কাকে বলছি, কত টেম্পারেচার হলে। অনেক বাবা মাই এসে বলেন যে আমার বাচ্চার জ্বর। টেম্পারেচার বা তাপমাত্রা বাসায় রেকর্ড করেছিলেন, কত ছিল? 99। জ্বর না কিন্তু। তাহলে প্রথমে জানতে হবে যে জ্বর আমরা কোন তাপমাত্রাটাকে বলছি। 100 বা তার উপরে হলে, 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হলে সেটাকে আমরা জ্বর বলছি। বিভিন্ন সময়ে বিভিন্ন জ্বরের প্রকোপ থাকে। সিজন চেঞ্জ বা ঋতু পরিবর্তনের যে সময়টা, এই সময়টা কিন্তু ভাইরাসজনিত যে জ্বরগুলো সেগুলোর প্রকোপই বেশি দেখা দেয়। এই ভাইরাসজনিত জ্বরের মধ্যে ফ্লু আসবে। ফ্লু যেগুলোকে আমরা বলি ঠান্ডা, কাশি বা সর্দি জ্বর যেগুলোকে, এটা কি দিয়ে হয়? ভাইরাস দিয়ে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এছাড়াও এই ফ্লুজনিত জ্বর ছাড়া এই সময় আমরা আরও একটা জ্বরের নাম শুনি, ডেঙ্গু জ্বর। এটাও একটা ভাইরাস দিয়ে হয়, ডেঙ্গু ভাইরাস দিয়ে। এছাড়া এই সময় শিশুদের জ্বরের সাথে দেখবেন আরও কিছু লক্ষণ নিয়ে অনেক সময় বাবা মা আসে। শিশুর জ্বর সাথে বিভিন্ন ধরনের র্যাশ, সেই র্যাশটা বিভিন্ন জ্বর ভেদে, ভাইরাস ভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন শিশুদের হাম, এটাও কিন্তু মিজলস ভাইরাস দিয়ে হয়, এবং বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন উনি বলে দিতে পারেন যে এটা হাম। এছাড়া আমরা আরও একটা ডিজিজের এখন খুব নাম শুনি, সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটাও কিন্তু একটা ভাইরাসজনিত জ্বর। সাধারণত জ্বর হয় তার আগে থেকে শিশুর একটা ফিলিং অফ আনওয়েল থাকে। ফিলিং অফ আনওয়েল এক একটা বয়স ভেদে শিশুর এক এক রকম। কেউ খেতে চাচ্ছে না, একটু বমি বমি ভাব বা রিফিউজাল টু ফুড, এরকমের পর দেখা যায় যে জ্বর, এবং জ্বরের 24 ঘন্টার মধ্যে একদম টিপিক্যাল ডিস্ট্রিবিউশনে যেরকম নামে বলা আছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, র্যাশ শুরু হয়। দেখা যায় যে মুখে র্যাশ থাকে, হাতের তালুতে র্যাশ থাকে, পায়ের তালুতে এই র্যাশগুলো থাকে, এবং শিশুর এই র্যাশটাতে সাধারণত কী হয়, অনেক সময় খেতে অসুবিধা হয়, কারণ মাউথ মুখের ভেতরেও থাকে। আপা, আপনি তো ভাইরাসজনিত অনেকগুলো জ্বরের কথা বললেন। ভাইরাল জ্বর আর ব্যাকটেরিয়া জ্বরের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? প্রথমে জ্বর কিন্তু আসলে একটা লক্ষণ। যে কোনো জ্বর হচ্ছে যে কোনো একটা অসুখের লক্ষণ হিসেবে শুরু হয়। তো শিশুদের বেলায় মেজরিটি কেসে 80% কেসে আমরা ধরে নেই যে এটা ভাইরাল ফিভার প্রথম দিকে, এবং যে কোনো ভাইরাল ফিভারের কিন্তু একটা সময় থাকে। এপ্রিল মাসে যখন জ্বর হয় তখন কিন্তু প্রথমে আমাদের মাথায় ডেঙ্গু থাকে না, কিন্তু একটা ডেঙ্গুর একটা সিজন আছে, যখন ওই সময়টাতে জ্বর হয় তখন সবার আগে মাথায় থাকে যে ডেঙ্গু। আবার যখন হ্যান্ড ফুট মাউথ হচ্ছে তখন সবার আগে কিন্তু মাথায় থাকে যে চেম্বারে বেশিরভাগ বাচ্চাই আসছে যে এরকম সিমটম নিয়ে, হ্যান্ড ফুট মাউথ। আবার ফ্লুয়ের একটা টাইম আছে কিন্তু, এপ্রিল টু সেপ্টেম্বর, এটা হচ্ছে ফ্লুয়ের একটা হাই টাইম। তো এই সময় যখন জ্বরগুলো নিয়ে আসে আমরা চিন্তা করি যে ফ্লু কিনা, সাথে সর্দি কাশি আছে, কিন্তু অনেক জ্বরই থাকে যেটাতে শুধু জ্বর নিয়ে এসছে প্রথমে, কোনো সর্দি কাশি বা অন্য কোনো ফ্লু সিমটম যেগুলোকে আমরা বলি নাক দিয়ে পানি পড়ছে, কাশি, এই লক্ষণগুলো নাই। তখন আমরা ডে 3 পর্যন্ত ওয়েট করি, সেই একই কথা বলে যে জ্বরের প্রাথমিক চিকিৎসা দিয়ে যান, শিশুকে বারবার তরল খাবার খাওয়ান, ডেঞ্জার সাইনগুলো জেনে যান বা ওয়ার্নিং সাইনগুলো জেনে যান, কখন আবার ডাক্তারের কাছে ফেরত আসতে হবে। যখন ডে 5 পর্যন্ত জ্বরটা ভালো হলো না, তখন আমাকে চিন্তা করতে হবে এটা কি আসলে ভাইরাসজনিত জ্বর নাকি অন্য কিছু ব্যাকটেরিয়াল জনিত জ্বর। তখন যখনই ডাক্তারের কাছে একটা প্যারেন্টস বাচ্চা নিয়ে আসবে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, বা যখন 7 দিন পরও জ্বর ভালো হচ্ছে না, সেলফ লিমিটিংও হচ্ছে না বা জ্বর ভালো হচ্ছে না, প্যারেন্টস আসলো 7 দিনের জ্বর নিয়ে যখন আসবে, বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সাথে বাচ্চাটার পেটে ব্যথা আছে, বমি আছে, টাংটা আমরা বলি টাং কোটেড বা জিহ্বা সাদা হয়ে গেছে কিনা, তখন আমরা চিন্তা করব টাইফয়েড কিনা, যে বয়সী বাচ্চাগুলো বাইরে খাচ্ছে বা এরকম। আবার যেমন মেয়ে বাবু ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য, বিশেষ করে যারা স্কুল গোয়িং, ওরা স্কুলে যাবে, টয়লেটে যাবে না, পানি খাবে না, এবং অনেক সময় পরপর বাথরুম করতে যাবে। তো ওদের জন্য কিন্তু
ইউরিন ইনফেকশনের একটা কারণ। তাছাড়া ইউরিন ইনফেকশনে বাচ্চাদের বমি থাকে, অনেক সময় তলপেটে ব্যথা থাকে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল জনিত কারণ বাচ্চাদের, ইউরিন ইনফেকশন, টাইফয়েড ফিভার। কিন্তু এগুলো আমরা প্রথমেই চিন্তা করব না। একটা সময় পর্যন্ত যখন দেখছি না ভাইরাল ফিভার, তো মনে হচ্ছে না এটা সেলফ লিমিটিং না, 5 দিনের মধ্যেও জ্বর ভালো হয়নি, তখন আমরা পরবর্তী স্টেপে যাই, পরবর্তী চিন্তাটা করি। আপা, আপনি ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্নের কথা যে বললেন, এর সম্পর্কে যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন। বিপদ চিহ্নের মধ্যে প্রথমে আসবে হচ্ছে বাচ্চাটা লেস অ্যাক্টিভ কিনা, মানে একটু ল্যাথার্জিক, নেতিয়ে পড়ছে। বাচ্চারা তো নর্মালি খেলাধুলা করে, অনেক খেলাধুলা করে, কিন্তু সেই বাচ্চাগুলো একটু লেস অ্যাক্টিভ অথবা লেথার্জিক থাকবে, নেতিয়ে পড়ছে, কেমন যেন মনে হচ্ছে শিশুটি নেতিয়ে পড়ছে, অথবা প্রচণ্ড অস্থির কিনা, যেটাকে আমরা রেস্টলেস বলি। জি, ঠিক আছে। পেটে ব্যথা আছে কিনা, বমি করছে কিনা। এখন বমি করছে কিনা কেউ ক্লাসিফাই করা হয় যে পারসিস্টেন্ট ভমিটিং কিনা, মানে যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, অথবা ঘন্টায় 3 বার বা তার অধিক বমি করছে কিনা, প্রস্রাব করছে কিনা। একটি বাচ্চা যখন 8 ঘন্টা বা 10 ঘন্টা প্রস্রাব করবে না, তখন এটা একটা বিপদ চিহ্ন। এই বিপদ চিহ্নের জন্য কিন্তু অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে অথবা ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। তাহলে বিপদ চিহ্নগুলো হচ্ছে, যদি আমি ব্রেন থেকে শুরু করি, বাচ্চাটি নেতিয়ে পড়ছে কিনা, অনেক অস্থির কিনা, পেটে ব্যথা আছে কিনা, অনেক বমি করছে কিনা, যে ঘন্টায় 3 বার বা তার অধিক বমি করছে, আর প্রস্রাবের পরিমাণ কমে গেছে কিনা, অথবা 10 ঘন্টা বা 8 ঘন্টা বাচ্চাটি কোনো প্রস্রাব করেনি। দিস আর দ্য ডেঞ্জার সাইন। একটা শিশুর জ্বর হলো, জ্বর হওয়ার পর বাবা মার প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করণীয়? প্রাথমিক চিকিৎসা হিসেবে শুরু করতে হবে ঘর থেকেই। শিশুর বেলায় কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আমি আমার শিশুটিকে কতটুকু প্যারাসিটামল দিব, এটা প্রথম প্রশ্ন। এখানে বলে রাখা ভালো, জ্বরের ওষুধ হিসেবে অবশ্যই আমরা প্যারাসিটামল যেগুলো আছে বাজারে সেগুলো ব্যবহার করব, আইবুপ্রোফেন না। আমি তখনও কিন্তু জানি না যে এই জ্বরটি কী ধরনের ভাইরাসজনিত জ্বর। কিছু কিছু ভাইরাসজনিত জ্বরে আইবুপ্রোফেন কিন্তু দিতে না করতে বলা আছে, নিষেধ। আমাদের বাজারে যে প্যারাসিটামল সিরাপগুলো আছে, প্রত্যেকটারই কম্পোজিশন অনুযায়ী প্রতি 8 কেজির জন্য 1 চামচ। তাহলে যদি একটা বাচ্চার ওজন 8 কেজি হয়, তাহলে সে পাবে 1 চামচ। এটা 4 থেকে 6 ঘন্টা পর পর দিনে 4 থেকে 6 বারই দেওয়া যাবে। আবারও বলছি, 4 থেকে 6 ঘন্টা পর পর দিনে 4 থেকে 6 বার দেওয়া যাবে। তাহলে 12 কেজি হলে বাচ্চাটা কতটুকু পাবে? 1.5 চামচ। প্রথম 8 কেজির জন্য 1 চামচ, পরের 4 কেজির জন্য আরও আধা চামচ অ্যাড হবে। অনেকে জিজ্ঞেস করে যে আমি জ্বরের ওষুধ দিয়েছি, তারপরও জ্বর কমছে না, 4 ঘন্টা পর দেখা গেল যে আবারও জ্বরটা 99 বা 100, কি করব? যদি জ্বরটা 100 হয়, সেক্ষেত্রে আবারও জ্বরের ওষুধ দেওয়া যাবে 4 ঘন্টা পর। কিন্তু যদি জ্বর হয় 99, তখন কিন্তু আর আমরা জ্বরের ওষুধ দিব না, গা স্পঞ্জ করে দিব, আবার হাফ অ্যান আওয়ার পর গিয়ে টেম্পারেচারটা চেক করব। যদি দেখি এটা কমে গেছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর যদি দেখি যে না, 99 থেকে এখন টেম্পারেচার আছে 101, তখন কিন্তু আমাকে জ্বরের ওষুধ দিয়ে দিতে হবে। গা মুছে দেওয়া যাবে, আমরা যেটাকে কুসুম গরম পানিতে বা কুসুম গরম জলে একটা পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে বা তোয়ালে দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত বাচ্চাটাকে গা স্পঞ্জ করে দিতে হবে। হালকা পাতলা একটা জামা কাপড় পরাতে হবে। আগের দিনের সিনেমাগুলোতে দেখা যায় যখন প্রচণ্ড জ্বর হতো, বালতিতে করে জল এনে ঢেলে দিত। কারণ হচ্ছে তাপমাত্রার ধর্ম হচ্ছে সায়েন্টিফিক্যালি অধিক তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে। তো আমার বডিতে তাপমাত্রা বেশি, আমি যদি এই রুমটাকে গরম করে রাখি, তখন কিন্তু তাপমাত্রা আমার বডি থেকে শিফট হবে না। সুতরাং রুম টেম্পারেচার কমফোর্টেবল হতে হবে। এর জন্যই এই ব্যাখ্যাটা থেকেই গা স্পঞ্জ করে দেয়া, বা আমরা কপালে যে জলপট্টি দেই বা অনেক সময় গোসল করাতে বলি, এটা শিশুকে বারবার তরল খাবার দিন। এটা যে কোনো ভাইরাসজনিত জ্বরে, সেটা ডেঙ্গুই হোক আর যে কোনো জ্বর, শিশুকে বারবার তরল খাবার অফার করুন। যে বাচ্চাটা বুকের দুধ খায় 6 মাসের নিচের বাচ্চাগুলো, তাদের বেলায় বারবার বুকের দুধ দিন। এবং যে বাচ্চাগুলো 6 মাসের ওপরে, তাদের বেলায় তখন সলিড ফুড দিয়ে জোরাজুরি না করে, কারণ দেখা গেল আমি জোরাজুরি করে যেটুকু খাওয়ালাম বাচ্চাটা বমি করে দিল, তাতে হিতে বিপরীত হলো। তার চেয়ে যদি আমি একটু একটু করে ওকে লিকুইড খাবার অফার করি এবং ওই যে বললাম ইউরিন আউটপুটটা খেয়াল রাখি, এটুকু হচ্ছে বাড়িতে প্রথম প্রাথমিক চিকিৎসা। আপা, শিশুর জ্বর হলে আমরা কখন ডাক্তারের কাছে নিয়ে যাব? অনেক সময় প্যারেন্টস প্রথম দিনই জ্বরের বাচ্চা নিয়ে কিন্তু চলে আসে। কেন চলে আসে? থার্মোমিটারের টেম্পারেচার মেপে দেখেছে 105। তো 105 টেম্পারেচার কিন্তু একটা বাবা মার জন্য অনেক চিন্তার বিষয়। সুতরাং হাই ফিভার। কিন্তু অন্য যে কোনো অ্যাকচুয়ালি ইউজুয়াল ভাইরাল ফিভারগুলোর লক্ষণ হচ্ছে প্রথম দিনটা কিন্তু একটু গা গরম গরম থাকে, যে 100, 101 এর মধ্যে টেম্পারেচার থাকে। ডে 2, ডে 3 জ্বর বাড়বে, 102, 3 হবে। এবং ডে 2, ডে 3 ধর্ম হচ্ছে যে বাবা মা সারা রাত সারাদিন ঘুমাতে পারবে না, জ্বরের ওষুধ দিবে,
4 ঘন্টা পর জ্বরটা একটু ছাড়বে, কিন্তু পুরোপুরি ছাড়বে না। অনেক সময় এই কারণ থেকেও বাবা মা চলে আসে কিন্তু, যে জ্বরের ওষুধ দিচ্ছি কিন্তু জ্বর তো পুরোপুরি ছাড়ছে না, আমি 4 ঘন্টা পর পর সাপোজিটরি দিতে হতে পারে দিতে। ডে 3 পর্যন্ত আমি দেখলাম। ডে 3-তে গিয়ে আমার কাছে মনে হলো আমি ডে 2-তে যে প্যারাসিটামল দিয়েছিলাম বা টেম্পারেচার ছিল, আমি সারাদিনে হয়তো বা 4 বার বা 5 বার প্যারাসিটামল দিয়েছি। ডে 3-তে এসে আমার প্যারাসিটামল দেওয়ার ফ্রিকোয়েন্সি কমে গেছে। ডে 3-তে গিয়ে আমার দেখা গেল যে 2 বার বা 3 বার দিয়েছি, বা জ্বরের তাপমাত্রাটাও একটু মনে হয় কম, বাচ্চাটা একটু প্লেফুল। ওয়েট অ্যান্ড ওয়াচ আপ টু 5 ডেজ। ঠিক আছে, আপনি এক্সপেক্ট করতে পারেন যে হয়তো বা এটা ভাইরাল ফিভার ডে 5-এর মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু ডে 3, ডে 4-এ গিয়েও আমি দেখলাম যে না, জ্বর সেই একই রকম থাকছে, 103, 104, এবং জ্বর কোনোভাবেই বেজলাইন টাচ করছে না, মানে জ্বর পুরোপুরি ছাড়ছে না। তার সাথে যদি কোনো ডেঞ্জার সাইন থাকে, যদি জ্বরের সাথে বাচ্চার গায়ে কোনো র্যাশ দেখা যায়, আরেকটা বিপদ চিহ্ন আমি বলতে তখন ভুলে গেছি, সেটা হচ্ছে খিঁচুনি। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এগুলো যদি থাকে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। তার আগ পর্যন্ত আসলে ডে 3, ডে 4, ডে 5 পর্যন্ত যদি প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং কোনো ডেঞ্জার সাইন না থাকে, বাচ্চাটি যদি প্লেফুল থাকে, মোটামুটি খাবার দাবার নিচ্ছে। এখন একটা বাচ্চা যখন অসুস্থ, আমি কখনোই আশা করব না যে সে তার 100% খাবার নিবে। সে যদি 60-70% খাবারও নেয়, মোটামুটি পেশাব করছে, জ্বর ছাড়া যখন যে সময়টুকু ওই সময়টাতে খেলাধুলা করছে, আমরা বাসায় অপেক্ষা করতে পারি। কি কি কারণে আসলে এই ভাইরাল জ্বরটা হতে পারে? ঋতু পরিবর্তনের সময়গুলোতে আমাদের চারপাশে অনেক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি যে বেশিরভাগ যে ভাইরাল ফিভারগুলো, অনেকগুলোই কিন্তু ছোঁয়াচে, কন্টাজিয়াস। যে ফ্লু ভাইরাসগুলো এক বাসায় একজনের হলে আরেকজনের হচ্ছে, এবং এটা যেমন হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, সবচেয়ে বেশি ছড়ায় কিন্তু হাতের মাধ্যমে। আমরা যদি হাত ধোয়ার প্র্যাকটিসটা বাসায় খুব ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক এই যে ভাইরাসজনিত জ্বর থেকে দূরে থাকতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে শিশুর পুষ্টিকর খাবার। আমার শরীরে একটা শিশুর শরীরে যে ভাইরাস ঢুকবে, শিশুর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে সেই ভাইরাস কিন্তু গিয়ে সুবিধা করতে পারবে না। শিশু ওটাকে, ওর বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ওটা বডি আউট করে ফেলবে। বুকের দুধ খাওয়া বাচ্চাদের বেলায় কিন্তু এগুলো কম হয়, কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আপা, ভাইরাসজনিত জ্বর যেন না হয়, শিশুর বাবা মা আর কি কি সতর্কতা অবলম্বন করতে পারে? মাস্ক পরা, এটার কথা তো বললেন, হাত ধোয়া, এটার কথাও বললেন। এর বাইরে আর কি কি সতর্কতা অবলম্বন করতে পারে? প্রথম কথা হচ্ছে জন্মের পর প্রথম 6 মাস শিশুকে বুকের দুধ খাওয়ান। এটা গবেষণায় প্রমাণিত। বুকের দুধ খাওয়া বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো বাচ্চার চেয়ে বেশি। কারণ হচ্ছে বুকের দুধের মাধ্যমে বাচ্চা অনেক কিছুর সাথে মায়ের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, বডি ইমিউনিটি, সেগুলো কিন্তু পায়। এবং দেখবেন বুকের দুধ খাওয়া বাচ্চাদের নিউমোনিয়া, ডায়রিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। এছাড়া হচ্ছে 6 মাস পর থেকে আমি যখন শিশুর বাড়তি খাবার শুরু করলাম, কেন 6 মাস পর থেকে বাড়তি খাবার শুরু করছি? কারণ 6 মাস পরে গিয়ে বুকের দুধ কিন্তু পুরোপুরি বাচ্চার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, সুতরাং তাকে বাড়তি খাবার দিতে হবে। এই যে বাড়তি খাবারটা আমি দিচ্ছি, এটা যেন একটা পুষ্টিকর ব্যালেন্স ডায়েট হয়, যেটা তাকে সব কিছুর এগেইনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে। যখন এই ভাইরাসজনিত জ্বরের প্রকোপগুলো চলে, গ্যাদারিংগুলো যদি অ্যাভয়েড করতে পারি, বা যদি কোনো গ্যাদারিংয়ে নিয়েও যেতে হয়, সেক্ষেত্রে বাচ্চাটিকে যদি আমরা মাস্ক পরানোর অভ্যাস করি, কোনো খাবার খাবে বা কোনো খাবার ধরবে, সেটার আগে যদি হাত ধোয়ানোর অভ্যাস করি, বাইরের কোনো জায়গায় গিয়ে পানি খাওয়ানোর, অধিকাংশ জ্বর এবং যে কোনো কিছু, অনেক কিছু কিন্তু পানিবাহিত। বিশেষ করে বাচ্চাদের যে ভাইরাসজনিত ডায়রিয়া, সেটাও কিন্তু পানিবাহিত। সুতরাং আমরা বাচ্চাদেরকে চেষ্টা করব এই জিনিসগুলো শিক্ষা দিতে, যে কোথাও গিয়ে পানি খাওয়ার আগে জিজ্ঞেস করে নিবে যে আমি কি পানিটা খাবো কিনা, এই পানিটা আদৌ বিশুদ্ধ কিনা আমি তো জানি না। আপা, জ্বর হলে কি খাবারের কোনো বিধিনিষেধ আছে? নাই, তবে সবসময় বলা হয় যখন একটি বাচ্চার জ্বর থাকবে, তখন তাকে লিকুইড খাবার, তরল খাবার বেশি করে অফার করুন। সেই তরল খাবারের মধ্যে অনেক কিছু হতে পারে। এই যে ডেঙ্গিতে খাবার স্যালাইন খাওয়ান, খাবার স্যালাইনের মধ্যে কি আছে? একই সাথে বাচ্চাটা পানি পাচ্ছে, লবণ পাচ্ছে এবং গ্লুকোজ পাচ্ছে, এনার্জি পাচ্ছে, ফ্লুইড পাচ্ছে। অন্য যে কোনো তরল খাবার, ডাবের পানি, বাচ্চাটা যদি স্যুপ পছন্দ করে, চিকেন স্যুপ, যেটা একই সাথে পানিও পেলেও, চিকেন হচ্ছে প্রোটিন, যেটা বডি বিল্ডিং অথবা বডি ইমিউনিটি দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে। এবং অন্য যে কোনো ফলের রস, ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রোগ থেকে রিকভার করতে হেল্প করবে। সুতরাং এই খাবারগুলো বেশি প্রেফারেবল
তারপর সফট রাইস, চিকেন এগুলো দেওয়া যাবে, কোনো কিছুতেই আসলে রেস্ট্রিকশন নাই। অনেকের একটা ধারণা থাকে যে বাচ্চার এখন জ্বর, আগে খাওয়াবো তারপর জ্বরের ওষুধ দিব, খালি পেটে জ্বরের ওষুধ দেওয়া যাবে কিনা, দেওয়া যাবে। কারণ জ্বর অবস্থায় একটা বাচ্চা কখনোই খেতে চাইবে না, বরং তাকে জ্বরের ওষুধ দিন, জ্বরটা যখন ছেড়ে যাবে তখন বাচ্চাটা কিছুটা কমফোর্টেবল ফিল করবে, তখন তাকে কিছু খাবার অফার করুন, সে খাবে। শিশুরা কিন্তু প্রায়ই বলে যে জ্বর হলে মুখে তিতা লাগছে, তখন কিন্তু তারা খেতেও চায় না ওভাবে। সেক্ষেত্রে এরকম লিকুইড খাবার, ব্যালেন্স ডায়েট এটাই তাহলে দেওয়া উচিত আমাদের বাবা মার। হ্যাঁ, কারণ হচ্ছে তখন তার স্পাইসি ফুডগুলো খেতে ভালো লাগে না, মুখে কোনো টেস্ট পায় না, তো সুতরাং সে যে খাবারটা পছন্দ করে তাকে সেই খাবারটা অফার করুন, লিকুইড প্রেফারেবল। আপা, ভাইরাল জ্বর হলে বাবা মা অনেক সময় ভাবে যে গোসল করলে এটা বেড়ে যায় কিনা, সেক্ষেত্রে যদি কিছু বলতেন। গোসল করানো যাবে। আমাদের যে ফ্লু ভাইরাসগুলো, ফ্লু সিমটমগুলো শুরু হয় কিন্তু নাক দিয়ে পানি পড়া দিয়ে, তারপর জ্বর, তারপর হালকা কাশি। তো অনেক সময় এই যে নাক দিয়ে পানি পড়ছে, এটার জন্য প্যারেন্টস চিন্তা করে যে গোসল করানো যাবে কি না, কিন্তু জ্বরের সময় একটা বাচ্চাকে গোসল করানো যাবে। গোসল করলে সে আরও ফ্রেশ ফিল করবে, তার ভালো লাগবে, তার শরীরের যে গরম ভাবটা সেটা কমে যাবে। তবে হ্যাঁ, সেই গোসলটা এমন হবে না যে একদম আমি 20 মিনিট ধরে সাবান শ্যাম্পু দিয়ে তাকে ফুল গোসল করালাম, তা না, কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেওয়া যাবে, জলপট্টি দেওয়া যাবে, গা হাত পা বারবার মুছে দেওয়া যাবে। এমনভাবে গোসল করাতে হবে যেন ঠান্ডা না লেগে যায় শিশুটির। হ্যাঁ, জ্বর সেরে যাবার পরে শিশুকে কি আলাদাভাবে কোনো যত্ন নেওয়ার দরকার আছে? মাত্র একটা জ্বর থেকে উঠলো, যে কোনো ভাইরাসজনিত জ্বর, আমরা বলছি এটা সেলফ লিমিটিং, যে আপনি ভালো হয়ে গেল, ও যাওয়ার সময় ওর এগেইনস্ট একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে গেল। জি, কিন্তু এই যে এই সময় যে বাচ্চাটা জ্বরে ভুগলো, একে তো তার খাবার দাবারের রুচি কমে গেল, এছাড়া এই যে একটা ভাইরাস বডিতে ঢুকলো, ও নিজেও তো বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমিয়ে দিল। খেয়াল রাখতে হবে যেন বাচ্চাটির খাবারে প্রোটিন অথবা আমিষ, যেটাকে আমরা বলি, সেটা থাকে, কারণ প্রোটিন হচ্ছে আমাদের বডি বিল্ডিং ফুড এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় যে ফুডগুলো। একইভাবে লিকুইড কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ না বাচ্চাটি পুরোপুরি স্বাভাবিক খাবারে ফেরত যাচ্ছে। জি আপা, ভাইরাল জ্বর সম্পর্কে তো আমরা অনেক কিছু জানলাম, আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। বাবা মার উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে কিছু বলতে চান। শিশুর জ্বর হলে প্রথমেই বাবা মার প্রতি যে পরামর্শটি থাকবে সেটি হচ্ছে আতঙ্কিত না হই, আতঙ্কিত না হয়ে বাসায় প্রাথমিক চিকিৎসা শুরু করি। প্রাথমিক চিকিৎসার মধ্যে প্রথম কাজ হচ্ছে শিশুকে জ্বরের ওষুধ দেয়া। জ্বরের ওষুধের ডোজ কিভাবে ঠিক করতে হবে আগে বলে এসেছি আমি। গা স্পঞ্জ করে দেয়া যাবে, জলপট্টি দেয়া যাবে, চাইলে গোসলও করানো যাবে। শিশুকে বেশি করে তরল খাবার দিন। জ্বরের ওষুধ হিসেবে আমরা প্যারাসিটামলটাকেই ব্যবহার করব, আইবুপ্রোফেন না, এটা আমি আবারও বলছি, আইবুপ্রোফেন না। আর শিশুকে যখন জ্বর থাকবে না তখন খাবার অফার করব, সুষম খাদ্য দিব, অবশ্যই যেটা সবচেয়ে জরুরি হাত ধুবো, এবং বাসায় একটা সুস্থ সুন্দর পরিবেশ মেনটেন করব যেন প্রত্যেকটি শিশু থাকে যত্নে এবং সুস্থভাবে বেড়ে ওঠে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ আপনাকে। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর ভাইরাল জ্বর নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।